বাংলার আফিম সাম্রাজ্য, যে নেশা একটা মহাদেশকে গিলে খেয়েছিল, আর যার শিকড় ছিল এই বাংলাতে। যে চেস্ট থেকে শুরু একটা সাম্রাজ্যের। কলকাতা 19 শতক, গঙ্গার ধারে বিশাল গুদাম, সারি সারি কাঠের বাক্স, প্রতিটার ওজন প্রায় 40 কেজি। ভেতরে কালচে আঠালো পদার্থ। প্রতি মাসে নিলাম বসত, দর হাঁকতেন কলকাতার সবচেয়ে বড় ব্যবসায়ীরা। এই বাক্স আফিমের চেস্ট, আর এই নিলাম ঘরই ছিল ইতিহাসের সবচেয়ে বড় মাদক ব্যবসার প্রাণকেন্দ্র। যখন ধান জমিতে ফুটল পপি ফুল, 1773 সাল, গভর্নর ওয়ারেন হেস্টিংস বাংলার আফিম উৎপাদনের একচেটিয়া অধিকার নিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। পাটনা আর বেনারসে গড়ে উঠল সরকারি এজেন্সি। লক্ষ কৃষককে বাধ্য করা হলো পপি চাষে, নিজের ধান গমের জমিতেও। ফলে ঋণের ফাঁদ, প্রজন্মের পর প্রজন্ম। অমিতাভ ঘোষ তার স্মোক অ্যান্ড অ্যাশেস বইয়ে দাবি করেন, এই জোরপূর্বক পপি চাষি 1770-এর বাংলার দুর্ভিক্ষে প্রায় 1 কোটি মৃত্যু হয়। বড় ভূমিকা রেখেছিল এটা। ইতিহাসবিদদের মধ্যে মতভেদ থাকলেও ঘোষের যুক্তি বাংলা বিহারের আজকের আর্থিক পিছিয়ে পড়ার একটা ব্যাখ্যা হিসেবে বইয়ে ফিরে আসে বারবার। যে কারখানা আজও দাঁড়িয়ে গাজীপুর আর পাটনার ফ্যাক্টরিতে, বিশাল চৌবাচ্চা ভরা কাঁচা আফিম, তার মধ্যে খালি পায়ে দিনে 10 ঘন্টা হেঁটে শ্রমিকরা সেটা মেশাতেন। 1888 সালে গাজীপুর ঘুরে কাডিয়ার্ড কিপলিং জায়গাটাকে বলেছিলেন আফিমের টাকশাল। আর সবচেয়ে চমকপ্রদ সত্যি, এই কারখানা বন্ধ হয়ে যায়নি। গঙ্গার সেই একই পারে 1820 সালের একই জায়গায় আজও দাঁড়িয়ে আছে সরকারি গভর্নমেন্ট ওপিয়াম অ্যান্ড আলকালয়েড ওয়ার্কস, এখন ভারত সরকারের অর্থমন্ত্রকের অধীনে। বিশ্বের বৃহত্তম বৈধ আফিম কারখানা, যেখানে তৈরি হয় মরফিন আর কোডিনের মতো জীবনদায়ী ওষুধ। ঘোষের বইয়ে এর ছবিও আছে। যে গোপনীয়তা লুকিয়ে রাখলো আসল সত্যি। চীনে আফিম বিক্রি আইনত নিষিদ্ধ, অথচ কোম্পানির আয়ের সবচেয়ে বড় উৎস সেই চীনের বাজারেই। তাই কোম্পানি নিজে সরাসরি বিক্রি করতো না। কলকাতার নিলামে আফিম যেত স্বাধীন ব্যবসায়ীদের কাছে, তারাই পাচার করত চীনে। কাগজে কলমে কোম্পানির হাত পরিষ্কার, অথচ পুরো ব্যবস্থা তাদেরই তৈরি। যে টাকায় গড়ে উঠল জোড়াসাঁকো। দ্বারকানাথ ঠাকুর রবীন্দ্রনাথের ঠাকুরদা ছিলেন 19 শতকের কলকাতার বৃহত্তম ব্যবসায়ীদের একজন। তার কার ঠাকুর অ্যান্ড কোম্পানির অন্যতম প্রধান ব্যবসা ছিল আফিম রপ্তানি। জোড়াসাঁকোর যে বাড়িতে রবীন্দ্রনাথ বড় হয়েছিলেন, তার আর্থিক ভিতের একটা অংশ এই আফিম বাণিজ্যেই দাঁড়িয়ে। বোম্বাই আর 2 বিস্ময়কর পারিবারিক গল্প। কলকাতা একা ছিল না। বোম্বাইয়ে পার্সি ব্যবসায়ী জামশেদজি জিজিভয় প্রায় 2 দশক আফিম ব্যবসার আধিপত্য করেন। প্রথম ভারতীয় নাইট 1842 সালে ও ব্যারনেট 1857 সালের। কিন্তু বোম্বাইয়ের আফিম অর্থনীতির সবচেয়ে চমকপ্রদ গল্প বাগদাদি ইহুদি ব্যবসায়ী ডেভিড স্যাসুনের। 1832 সালে বোম্বাইয়ে পালিয়ে আসা এই উদ্বাস্তু চীন ভারত আফিম বাণিজ্যে এমন সাম্রাজ্য গড়েন যে পরিবারকে বলা হতো রথসচাইল্ড অব দ্য ইস্ট। এই একই পরিবারের বংশধর প্রথম বিশ্বযুদ্ধের বিখ্যাত ইংরেজ কবি সিগফ্রিড স্যাসন, যার যুদ্ধ বিরোধী কবিতা আজও পড়ানো হয় স্কুলে কলেজে।
সমুদ্রের ওপারেও একই ছায়া। আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্টের নিজের মাতামহ ওয়ারেন ডেলানো ক্যান্টনে 10 বছর ধরে আফিম চোরাচালান করে বিপুল সম্পত্তি করেন। যে সম্পত্তির একাংশ পড়ে যায় তার মেয়ে সারা আর সারার ছেলে ফ্র্যাঙ্কলিনের কাছে। রুজভেল্ট পরিবার এই ইতিহাস নিয়ে কখনো মুখ খোলেননি। যুদ্ধ আর একটা শহরের জন্ম। চীন সরকার আফিম আমদানি বন্ধ করতে চাইলে শুরু হলো আফিম যুদ্ধ। 1839 ও 1856 সালে 2 দফায় দুবারই ব্রিটেন জয়ী। ঐতিহাসিক ওমর ফারুকির মতে এটা শুধু বাণিজ্য বিরোধ ছিল না, বাংলা থেকে উৎপন্ন এক পণ্যের জন্য গোটা একটা জাতির ওপর সামরিক শক্তি প্রয়োগ। ফলে চীন বাধ্য হয় হংকং ব্রিটেনের হাতে তুলে দিতে। সবচেয়ে অপ্রত্যাশিত মোড় খোদ অমিতাভ ঘোষের নিজের জীবনে। ইবিস ট্রিলজির গবেষণা করতে গিয়ে তিনি আবিষ্কার করেন তার নিজের পারিবারিক ইতিহাসও এই আফিম বাণিজ্যের সঙ্গে জড়িয়ে। এই ব্যক্তিগত ধাক্কা থেকেই জন্ম স্মোক অ্যান্ড অ্যাশেস, একই সঙ্গে ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, একই গবেষণা থেকে লেখা তার কল্পকাহিনী ত্রয়ী সি অফ পপিস, রিভার অফ স্মোক, ফ্লাড অফ ফায়ার, যেখানে গাজীপুরের ফ্যাক্টরি, কলকাতার নিলামঘর, জাহাজে চীনমুখী কুলি মজুর জীবন্ত হয়ে ওঠে। পপি ক্ষেত নেই আর, চেস্ট নেই আজকের কলকাতার নিলাম ঘরে, কিন্তু গাজীপুরের সেই কারখানা এখনো চলছে, শুধু নাম আর কাজ বদলেছে। বিহার বেনারস করিডোরের দারিদ্র্যে, জোড়াসাঁকোর ইতিহাসের লুকোনো অধ্যায়ে, বোম্বাইয়ের গগনচুম্বী দালানের ভিতে, এমনকি এক ইংরেজ যুদ্ধকবি আর এক আমেরিকান প্রেসিডেন্টের বংশলতিকায় সেই আফিম অর্থনীতির ছায়া আজও রয়ে গেছে। আমি ডক্টর নিবেদিতা গাঙ্গুলি। দেখা হবে আবার পরের ভিডিওতে ইতিহাসের অন্য কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।